বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই ত্রয়োদশ অধ্যায়ে স্নেহ খাদ্য পুষ্টি চ্যাপ্টারের স্নেহ পদার্থের উপরে আমরা আজকে ধারণা নিব। দেখো, আমাদের খাদ্যের মূল যে উপাদান তিনটি: শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় পদার্থ। তো স্নেহ পদার্থের মূল গঠন উপাদান হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ স্নেহ জাতীয় পদার্থ বিশ্লেষণ করে আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পাই। এতে প্রচুর পরিমাণে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে বিধায় কার্বনের দহনের জন্য কার্বনের দহন ক্ষমতা বেশি হওয়ায়, যেহেতু স্নেহ জাতীয় পদার্থে প্রচুর পরিমাণে কার্বন আছে, সেজন্য স্নেহ জাতীয় পদার্থ থেকে আমরা প্রচুর পরিমাণে শক্তি পেয়ে থাকি, যেহেতু কার্বনের দহন ক্ষমতা বেশি। এখন এই স্নেহ জাতীয় পদার্থ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত। সেই জন্য স্নেহ জাতীয় পদার্থ পরিপাকের ফলে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পেয়ে থাকি। তো খাদ্য পরিপাক, স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হয় ক্ষুদ্রান্ত্রের ভিলাইতে। তোমরা সপ্তম শ্রেণীতে পরিপাক তন্ত্র দেখেছ, সেখানে ক্ষুদ্রান্ত্রের ভিতরে ভিলাইগুলো আঙ্গুলের মতো অবস্থান করে। সে আঙ্গুলের গায়ে চিকন যে রক্তনালী আছে, এটা অবশ্য রক্ত দ্বারা শোষিত হয় না, সে লসিকা যে নালী আছে, লসিকা দ্বারা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল শোষিত হয়। তো খাদ্য থেকে 20 প্রকারের চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায় স্নেহ জাতীয় পদার্থ থেকে। তো এই 20 প্রকারের স্নেহ জাতীয় পদার্থ থেকে যেই চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়, সেটাকে আবার মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, আরেকটি হলো সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। এখন আবার আমাদের শরীরের ভিতর যকৃত সামান্য পরিমাণে এই চর্বি জাতীয় অ্যাসিড তৈরি করে, তবে তার পরিমাণ খুবই কম। এখন আমাদের শরীরের বিভিন্ন বিপাকীয় কাজে যেই চর্বি জাতীয় অ্যাসিডটার দরকার, সেটা হলো অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। কোনো খাবারে কি পরিমাণে সেই খাবারটা কতখানি উপকারী, সেটা কিন্তু তার মধ্যে যে অবস্থিত যে চর্বি জাতীয় অ্যাসিড তার উপর নির্ভর করে না। সেটা নির্ভর করে সেটা কি অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড না সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডটা আমাদের শরীর সহজে গ্রহণ করতে পারে এবং সেটা আমাদের শরীরে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে কল্যাণকর। সেই জন্য এটাই, যেই খাবারে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড থাকে, সেইটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো, এই খাদ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে উদ্ভিজ্জ উপাদান থেকে আমরা যেই চর্বি জাতীয় অ্যাসিড পাই, সেটাই মূলত অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। সেইটা আমাদের শরীরের জন্য বেশি কল্যাণকর। এই অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডগুলো পাওয়া যায় মূলত সূর্যমুখীর তেল, তারপরে এই তিলের তেল, তারপরে ভুট্টার তেল, এইসব তেল, সয়াবিন তেল, এই বীজ জাতীয় তেল থেকে যেই অসম্পৃক্ত চর্বি জাতীয় পদার্থ পাওয়া যায়, সেইটাই আমাদের শরীরের জন্য বেশি উপকারী। আর যেই সব খাদ্যে এই চর্বিবহুল পদার্থের পরিমাণ বেশি, সেটা হলো স্নেহবহুল খাবার। যেমন রয়েছে গোশত, তারপরে পনির, তারপরে আরও আছে দেখো ডালডা, মাখন, এইসব। এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী নয়। পুষ্টিবিজ্ঞানীদের মতে আমাদের দৈনন্দিন চাহিদার শতকরা 20 থেকে 30% পরিমাণ শক্তি স্নেহ পদার্থ থেকে আসতে হবে। কিন্তু তোমরা আগেই জেনেছো যে আমাদের
দৈনিক যেই পরিমাণ শক্তি প্রয়োজন আমাদেরকে সেইভাবেই খাবার গ্রহণ করা উচিত। যদি অতিরিক্ত আমি খাবার গ্রহণ করে ফেলি সেটা আমার শরীরে বিভিন্নভাবে জমা থাকে এবং শরীরের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর প্রয়োজনীয় যেই খাদ্য উপাদান সেইটাও যদি শরীরে না থাকে তাহলেও সেইটার অভাবের কারণে শরীরের ক্ষয় এবং বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেয়, যেমন ক্ষুধামন্দা, বমি বমি ভাব, শরীরের ওজন হ্রাস পেয়ে যায়, দুর্বলতা, কর্মস্পৃহা কমে যাওয়া, এই ধরনের অসুবিধাগুলো দেখা দেয়। তো আমাদের প্রয়োজনীয় পরিমাণে যা চাহিদা সেই পরিমাণে আমাদের প্রত্যেকটা খাবার উপাদান গ্রহণ করা উচিত। এখন স্নেহজাতীয় খাবারগুলো আমরা কোথা থেকে পাবো, কোন খাবারগুলি খেলে আমরা পর্যাপ্ত স্নেহজাতীয় পদার্থ পাই? সেগুলো হলো, দেখো, যাবতীয় এই বীজের তেল আছে, যেমন বাদাম থেকেও পাওয়া যায় স্নেহজাতীয় পদার্থ, তারপরে মাছ, গোস্ত, তারপরে ডিমের কুসুমে আছে, তারপরে দুধে আছে, এগুলো স্নেহজাতীয় পদার্থের উৎস। এখন দেখো যে স্নেহজাতীয় খাবারের অভাবে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয়। এই স্নেহজাতীয় খাদ্যের অভাবে শিশুরা বেশি সমস্যায় পড়ে যায়, ওদের যে চর্মরোগ, একজিমা, এইটা স্নেহজাতীয় খাবারের অভাবে হয়ে থাকে। আবার তোমরা পরবর্তীতে দেখবে যে কিছু ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, ই, কে, এটা স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয়। যদি শরীরে এই উপাদানের ঘাটতি থাকে তাহলে এই ভিটামিনগুলোর অভাব দেখা দেয়। তো এই ভিটামিনগুলোর শরীরে বিভিন্ন ভূমিকা রয়েছে, এর অভাব হলে সেই সব ভিটামিনের অভাবজনিত রোগও দেখা দিতে পারে। এছাড়া বয়স্কদের চামড়া শুষ্ক হয়ে যায়, চামড়া খসখসে হয় এবং চর্মরোগ প্রতিরোধ করার ক্ষমতাও আস্তে আস্তে কমে যায়। তো এই হলো স্নেহজাতীয় পদার্থ। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে, দেখো, ক্যালোরি ও কর্মশক্তি। এখন আমরা যে খাবার শরীর গঠনকারী যে তিনটি উপাদান, শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় পদার্থ, এইখান থেকে আমরা মূলত ক্যালোরি পেয়ে থাকি। ক্যালোরি হলো মানে কাজ করার যে শক্তি, তাপশক্তিটা আমরা এই ক্যালোরি থেকে পেয়ে, খাদ্য থেকে যে তাপশক্তি পাই সেটাকে আমরা ক্যালোরির মূল্যে বিচার করি। যেমন 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, আর 1 গ্রাম চর্বি থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এটা তোমাদের বইয়ের 135 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এরপরে দেখো যে আমরা যে খাবার, এই তিনটি উপাদান ছাড়াও আমরা অনেক খাবার খাই, যেমন খনিজ লবণ, ভিটামিন, পানি, এগুলোর কিন্তু ক্যালোরি মূল্য 0 ধরা হয়। এরপরে দেখো আমাদের দেহের ভিতরে খাদ্যের পরিপাক, শ্বসন এবং রক্ত সংবহন, এই কাজগুলো আমি যদি কোনো কিছু নাও করি, প্রতিনিয়ত এই কাজগুলি কিন্তু আমার শরীরের ভিতরে চলতেই থাকে। এই কাজগুলোকে বলা হয় মৌলবিপাক। কি রকম? শরীরের আভ্যন্তরীণ যে কাজ, যেই শরীরের বিভিন্ন যন্ত্র যে মেটাবলিজম চলে, সেইটার জন্য যে কাজ হয় সেটাকে বলা হয় মৌলবিপাক। এছাড়াও আমরা বিভিন্ন কাজকর্ম করি, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের কাজ, কেউ হাঁটা, চলাফেরা, খেলাধুলা, বই পড়া, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আমরা করি, সেইখানে আমাদের শক্তির প্রয়োজন। এখন আমাদের কি পরিমাণ শক্তি একজন ব্যক্তির প্রয়োজন হয় সেটা তার বয়সের উপর নির্ভর করে, তার দৈহিক উচ্চতা, তার ওজনের উপর নির্ভর করে এবং তার যে কাজকর্ম সেটার উপর নির্ভর করে, আবার লিঙ্গের উপরও নির্ভর করে। সাধারণত নারীদের তুলনায় পুরুষের শারীরিক শক্তি বা ক্যালোরির চাহিদা বেশি হয়। তোমাদের বইয়ে 136 নম্বর পৃষ্ঠায় 0 থেকে 70 বছর বয়স পর্যন্ত নারী পুরুষ ভেদে এই গড় শক্তির চাহিদা এখানে চার্ট আকারে দেওয়া আছে। এই চার্টটা তোমরা একটু পড়ে জেনে নিবা, এটা মুখস্থ করার দরকার নাই, এটা সাধারণ জ্ঞান, এইটা একটু জানা থাকলেই যথেষ্ট। যে সেখানে তোমরা দেখো যে 0 থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের, নারী পুরুষ সবারই মোটামুটি একই রকম চাহিদা, শক্তির চাহিদা রয়েছে। এরপর 10 বছরের পর থেকে নারী পুরুষের চাহিদা, ক্যালোরি চাহিদার ভিন্নতা রয়েছে।
তো এখন একজন ব্যক্তির 3টি বিষয়ের উপরে তার শক্তির চাহিদা নির্ভর করে। 1 নম্বর হলো মৌলবিপাক, তারপরে হলো দৈহিক পরিশ্রম, এরপরে হলো খাদ্যের প্রভাব। এখন দৈনিক খাদ্য আমাদের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত, অর্থাৎ যে আমরা ব্যালেন্স ডায়েটের কথা শুনেছি, যে সুষম খাদ্য তালিকা, সেটা আমাদের ফলো করা প্রয়োজন। এই খাদ্য তালিকা অনুযায়ী আমাদের যে চাহিদা, শারীরিক শক্তি এবং দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধের জন্য যে প্রয়োজনীয় দৈনিক যে চাহিদা, সেই অনুযায়ী আমাদের খাদ্য তালিকায় খাদ্য থাকতে হবে। এছাড়া ভিটামিন, খনিজ লবণ এবং অন্যান্য উপাদানগুলো যথাযথ পরিমাণে থাকতে হবে। এরপরে রয়েছে যে যদি আমরা এই চাহিদা অনুযায়ী খাবার না খাই, যদি কম খাই, তাহলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতি, এবং যদি অতিরিক্ত খাবার আমি গ্রহণ করি তখন সেটা আমার শরীরে জমে জমে এক সময় শরীরকে অকার্যকর করে দিবে, সেটাও আমাদের জন্য ক্ষতি। তো তাহলে তোমরা আজকে এই পর্যন্ত পড়া থাকুক যে স্নেহ পদার্থ এবং খাদ্যে ক্যালোরি ও কর্মশক্তি। এখানে যেই ছোট প্রশ্নগুলো, যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো, সেগুলো ভালোভাবে মনে রাখার জন্য বারবার করে পড়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।